আসসালামু আলাইকুম। আজকে আমরা ফিজিক্সের একটা চ্যাপ্টার দেখব, সেটা হচ্ছে ভেক্টর। প্রথমে আমরা দেখব যে প্রথমে আমরা জানবো যে ভেক্টর রাশি সম্পর্কে। ভেক্টর ভেক্টর রাশি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্কেলার এবং একটি হচ্ছে ভেক্টর। স্কেলার কি? স্কেলার হচ্ছে যে রাশি শুধু মান দ্বারা প্রকাশ করা যায়, মান দ্বারা প্রকাশ করা যায়। আর ভেক্টর কি? ভেক্টর হচ্ছে যে রাশি প্রকাশ করতে মান ও দিক উভয়ই প্রয়োজন, সেটাই হচ্ছে ভেক্টর রাশি। এখন দেখব যে ভেক্টর রাশিগুলো কি কি। ভেক্টর রাশির জন্য এটা শুধু রাশি হবে। রাশি হচ্ছে দুই প্রকার, একটা স্কেলার, একটা হচ্ছে ভেক্টর। এখন আমরা দেখব ভেক্টর রাশি। ভেক্টর রাশি কোনগুলো? ভেক্টর রাশি জানার জন্য আমাদের একটা ছন্দ জানতে হবে। সেটা কি? সেটা হচ্ছে ভবে সব প্রিয়তম ভাসে টুনির তিতা প্রেমী। ভ দিয়ে কি? ভ দিয়ে হচ্ছে ভরবেগ, এবং এই ব দিয়ে হচ্ছে বেগ, এবং যন্তর স দিয়ে হচ্ছে সরণ, এবং এই ব দিয়ে হচ্ছে বল। তারপরে প দিয়ে হচ্ছে প্রাবল্য, প্রাবল্য। ও দিয়ে হচ্ছে ওজন। ত দিয়ে হচ্ছে ত্বরণ। ম দিয়ে হচ্ছে মন্দন। এরপর ভ দিয়ে হচ্ছে ভ্রামক, ভ্রামক। যন্ত্র স দিয়ে হচ্ছে সান্দ্রতা ধ্রুবক, এবং ট দিয়ে হচ্ছে টর্ক। এবং এখানে এই ত দিয়ে হচ্ছে তড়িৎ ক্ষেত্র, এবং এই প দিয়ে হচ্ছে পৃষ্ঠ টান, এবং এই ম দিয়ে হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য। এই যে এখানে যে রাশিগুলো আছে, যেমন ভরবেগ, বেগ, বল, সরণ, প্রাবল্য, ওজন, মন্দন, ত্বরণ, ভ্রামক, সান্দ্রতা ধ্রুবক, টর্ক, তড়িৎ ক্ষেত্র, পৃষ্ঠটান, মহাকর্ষীয় প্রাবল্য, এগুলো হচ্ছে ভেক্টর রাশি। এবং এগুলা বাদে যত রাশি আছে সবগুলাই হচ্ছে স্কেলার রাশি। এগুলা বাদে যত রাশি আছে সেই সবগুলো হচ্ছে স্কেলার রাশি। এবং এখানে আমাদের দুইটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে
যে সকল প্রকার ভ্রামক প্রাবল্য ভেক্টর বা দিক রাশি। ব্যতিক্রম হচ্ছে জড়তার ভ্রামক। শুধুমাত্র জড়তার ভ্রামক হচ্ছে স্কেলার রাশি। আর পৃথিবীতে যত প্রাবল্য আছে, যত ভ্রামক আছে, সবই হচ্ছে ভেক্টর বা দিক রাশি। এবং আরেকটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে চাপ ও তড়িৎ প্রবাহ। এরা হচ্ছে স্কেলার রাশি, এবং এটাও কিন্তু একটা ব্যতিক্রমের মধ্যেই পড়ে। তো এই ব্যতিক্রমগুলা অবশ্যই আমরা মনে রাখবো, যে ব্যতিক্রমগুলাই ইম্পর্টেন্ট অনেক সময় চলে আসে। এবং এই ভেক্টর রাশিগুলো আমরা মনে রাখবো, যে কোয়েশ্চেন আসতে পারে যে নিচের কোনটি ভেক্টর রাশি, নিচের কোনটি স্কেলার রাশি। এগুলো হচ্ছে এইগুলা থেকে আসতে পারে। এখন দেখো যে একটা জিনিস আমাদের কিছু জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে স্কেলার এবং স্কেলার গুণ হলে, অর্থাৎ দুটি স্কেলার রাশি যদি গুণ হয়, তাহলে সেটা স্কেলার রাশি হবে গুণফল। এবং যখন একটা ভেক্টর এবং একটা স্কেলার গুণ হয়, তখন সেটা হয় ভেক্টর। অর্থাৎ গুণফলটা যেটা বের হবে সেটা হচ্ছে একটা ভেক্টর রাশি। এবং যদি দুইটা ভেক্টরের গুণ হয়, তাহলে কিছু ক্ষেত্রে ভেক্টর আসে এবং কিছু ক্ষেত্রে স্কেলার বের হয়। তো আশা করি এই পর্যন্ত বুঝতে পারছি। তো এখন আমরা কিছু ভেক্টর সম্পর্কে জানবো। এক নম্বর হচ্ছে স্বাধীন ভেক্টর। স্বাধীন ভেক্টর কি? স্বাধীন ভেক্টর হচ্ছে যার পাদবিন্দু ইচ্ছে মতো ঠিক করা যায়। অর্থাৎ এটা যদি একটা ভেক্টরের পাদবিন্দু হয়, তো আমি ভেক্টরটা এইভাবে দিলাম, অথবা এই ভেক্টরটারে আমরা এই পাদবিন্দুটাকে আমরা এখানে নিয়ে আসলাম, এইখান থেকে আবার এখানে দিলাম, আবার এই পাদবিন্দু আবার এখানে নিয়ে গেলাম, মানে এরকম যেখানে সেখানে যদি নিয়ে যাওয়া যায়, সেটাই হচ্ছে একটা স্বাধীন ভেক্টর। এরপর হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর। সীমাবদ্ধ ভেক্টর কি? যার পাদবিন্দু ইচ্ছামতো ঠিক করা যায় না। যার পাদবিন্দু ইচ্ছামতো ঠিক করা যায় না, সেটা হচ্ছে সীমাবদ্ধ। অর্থাৎ এখানে যে এই যে এই ভেক্টরটা, এটা হচ্ছে ভেক্টর, এটা হচ্ছে এর পাদবিন্দু। তো এই পাদবিন্দুটা যদি
ইচ্ছা মতো কোনো জায়গায় নিয়ে না যায়, তাহলে সেটা হচ্ছে এই সীমাবদ্ধ ভেক্টর। এরপর হচ্ছে শূন্য ভেক্টর। শূন্য শূন্য ভেক্টর। শূন্য ভেক্টর কি? শূন্য ভেক্টরের হচ্ছে এর মান শূন্য এবং পাদবিন্দু ও শুরু ও শেষ বিন্দু একই। শুরু ও শেষ বিন্দু একই, অর্থাৎ এই যে এটা হচ্ছে একটা শূন্য ভেক্টর, যেটার পাদবিন্দু শুরু বিন্দু এখানে এবং শেষ বিন্দু এখানে। এটা হচ্ছে এই যে একটা ফুটা হচ্ছে একটা শূন্য ভেক্টর। এই শূন্য ভেক্টর আরেকটা নাম হচ্ছে এর কি? নাল ভেক্টর। নাল ভেক্টর। 4 নম্বরে কি? 4 নম্বর হচ্ছে সঠিক ভেক্টর। সঠিক ভেক্টর। সঠিক ভেক্টর কি? যার মান শূন্য না, অর্থাৎ পৃথিবীতে যত ভেক্টর আছে যেগুলোর মান শূন্য না, সেই সবগুলাই হচ্ছে সঠিক ভেক্টর। এরপর হচ্ছে সমতলীয় ভেক্টর। সমতলীয় ভেক্টর কি? অর্থাৎ একই তলে দুই বা ততোধিক ভেক্টর। একই তলে দুই বা ততোধিক ভেক্টর। অর্থাৎ এটা যদি একটা তল হয়, এই একই তলে, অর্থাৎ একই তলে এই যে আমরা কিছু ভেক্টর রাখলাম, এই যে একটা তলের মধ্যে যে আমরা কয়েকটা ভেক্টর রাখলাম, এগুলো হচ্ছে সমতলীয় ভেক্টর। এখন দেখব 6 বিপ্রতীপ ভেক্টর। বিপ্রতীপ ভেক্টর কি? বিপ্রতীপ ভেক্টর হচ্ছে মান পরস্পর উল্টা। মান পরস্পর উল্টো। অর্থাৎ কি? যদি আমরা একটা ভেক্টর ধরি, এ একটা ভেক্টর এবং এর মান হচ্ছে 10i, তাহলে এর বিপ্রতীপ ভেক্টর কি হবে? বিপ্রতীপ ভেক্টর যদি আমরা বি ধরি, এ প্রাইম ধরি, এ প্রাইম, তাহলে এ প্রাইমটা হবে 1/10, অর্থাৎ এই উল্টা হবে, মানে একটা ভেক্টরের মানের উল্টা হবে তার বিপ্রতীপ ভেক্টর। অর্থাৎ এ এর বিপ্রতীপ ভেক্টর কত? 1/10। যদি এর মান যদি 3 থাকতো, তাহলে এই এর বিপরীত ভেক্টর হতো 1/3। যদি 100 থাকতো, তাহলে বিপরীত ভেক্টর হচ্ছে 1/100। এরপর আমরা দেখব যে 7 নাম্বার বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টর কি? বিপরীত ভেক্টর হচ্ছে মান একই কিন্তু চিহ্ন বিপরীত। চিহ্ন বিপরীত। অর্থাৎ এটা যদি একটা ভেক্টর হয়, তাহলে এর বিপরীত ভেক্টর কি? বিপরীত ভেক্টর হচ্ছে এটা। অর্থাৎ এই দুইটার মান কিন্তু সেম। এর মান যদি আমরা 3 ধরি, তাহলে এর মানও 3, কিন্তু এদের দিক ভিন্ন। এদের দিক ভিন্ন, অর্থাৎ দিক ভিন্ন মানে এদের চিহ্ন বিপরীত দিকে। একটা হচ্ছে এদিকে, একটা হচ্ছে তার বিপরীত দিকে। এটাই হচ্ছে বিপরীত ভেক্টর। তারপর হচ্ছে 8 নাম্বার
সমান ভেক্টর। সমান ভেক্টর কি? সমান ভেক্টর হচ্ছে মান ও দিক একই। এই দুইটা হচ্ছে সমান ভেক্টর, কারণ এটার মান যদি আমরা 3 ধরি তাহলে এটার মান হবে 3, এবং এই দুইটার দিকও হচ্ছে সেম। এরপর আমরা দেখব যে সদৃশ ভেক্টর। সদৃশ ভেক্টর। সদৃশ ভেক্টর কি? সদৃশ ভেক্টর হচ্ছে দিক একই। দিক একই থাকলে সেটা সদৃশ ভেক্টর, সেটার মান ভিন্ন হোক, যাই হোক সদৃশ ভেক্টর। অর্থাৎ এই যে একই দিকে যাইতেছে, এটার মান বড়, এটার মান ছোট, এই যে, অর্থাৎ এই সবগুলাই হচ্ছে সদৃশ ভেক্টর, একটা অপরটার সদৃশ ভেক্টর। এরপর আমরা জানতে অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর কি? অবস্থান ভেক্টর হচ্ছে মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান, কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টর নির্দেশ করে। তাই অবস্থান ভেক্টর। অর্থাৎ যদি আমরা এটা মূল বিন্দু ধরি, এটা হচ্ছে এক্স ওয়াই তল, এটা এক্স, এটা ওয়াই, এটা হচ্ছে মূল বিন্দু। মূল বিন্দুর সাপেক্ষে এটা হচ্ছে, ধরি এই মূল বিন্দুটা হচ্ছে, সরি, এই বিন্দুটা হচ্ছে পি। তো এই পি এর অবস্থান আমরা কিভাবে নির্ণয় করতে পারবো? এই পি এর অবস্থান যদি এই মূল বিন্দু থেকে এটা যোগ করে দিই তাহলে এইভাবে, এই মূল বিন্দু যদি আমরা ও ধরি তাহলে এই ওপিটাই হচ্ছে অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর। এরপর আমরা জানবো যে একক ভেক্টর কি। 11 নম্বর হচ্ছে একক ভেক্টর। একক ভেক্টর কি? যে ভেক্টরের মান এক একক সেটাই হচ্ছে একক ভেক্টর, অর্থাৎ মান এক একক। এবং এখানে ব্যতিক্রম হচ্ছে কি নাল বা শূন্য ভেক্টরের একক ভেক্টর নেই। এবং একক ভেক্টরকে এইভাবে প্রকাশ করা হয়, অর্থাৎ ছোট একটা টুপি, মাথার মধ্যে টুপি দিয়া প্রকাশ করা হয় একক। তো আমরা যদি এখন দেখি যে একক ভেক্টর আসলে কিভাবে নির্ণয় করে। একক ভেক্টর নির্ণয় করে হচ্ছে, ধরি হচ্ছে এ একটি ভেক্টর
এবং এ একটি ভেক্টর। এই এ ভেক্টরের একক ভেক্টর কি হবে? এই এ ভেক্টরের একক ভেক্টর হবে এই একক ভেক্টর এবং এই একক ভেক্টরের মান, অর্থাৎ ভেক্টরকে তার মান দ্বারা ভাগ দিলেই একক ভেক্টর বের হয়ে আসে। আর যদি বলে যে লব্ধি ভেক্টরের একক ভেক্টর বের করো, অর্থাৎ দুইটা ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টর ও বি ভেক্টর, দুইটা ভেক্টর দেওয়া আছে, বলে যে এ ও বি এর লব্ধি ভেক্টরের একক ভেক্টর, লব্ধি ভেক্টরের একক ভেক্টর নির্ণয় করো। তাহলে এই লব্ধি ভেক্টর একক ভেক্টর কি হবে? একক ভেক্টর হবে ইটা ইকুয়াল টু এই দুইটা ভেক্টরের যোগফল, এই দুইটা ভেক্টরের যোগফল, এবং নিচে কি হবে? এই যোগফলের মান, এই দুইটা যোগফলের মান হচ্ছে এর একক ভেক্টর। যদি বলে যে এই একক ভেক্টরের এই লম্ব বরাবর একক ভেক্টর কোনটা, অর্থাৎ এই যে এই দুইটা ভেক্টরের লম্ব বরাবর একক ভেক্টর কোনটা, এই লম্ব বরাবর একক ভেক্টর হচ্ছে যে এ ও পি এর, অর্থাৎ দুটি ভেক্টরের এ ও পি এর উপর লম্ব বরাবর একক ভেক্টর। লম্ব বরাবর একক ভেক্টর কি? এটা ইকুয়াল টু এই এ বি এর গুণফল এবং নিচে এ বি গুণফলের মান। অর্থাৎ এই দুইটা বিষয় খেয়াল রাখতে হবে যে যখন লব্ধি ভেক্টর একক ভেক্টর বলবে তখন ওই দুইটা ভেক্টরের যোগফল উপরে এবং নিচে হবে ওই দুই ভেক্টরের যোগফলের মান দ্বারা ভাগ। এবং যখন বলবে যে এই সমতলের উপর লম্ব বরাবর একক ভেক্টর কোনটা, সমতলের উপর লম্ব বরাবর একক ভেক্টর কোনটা, তখন হবে দুইটা ভেক্টরের গুণফল ভাগ দুইটা ভেক্টরের গুণফলের মান। তো আশা করছি এই পর্যন্ত আমরা বুঝতে পারছি। তো এখন আমরা কিছু প্র্যাকটিস দেখব এই একক ভেক্টর সম্পর্কে। প্রথমে হচ্ছে এই কোশ্চেনটা, সেটা হচ্ছে 1/2i প্লাস হাফ জে প্লাস বি কে একটি একক ভেক্টর হলে বি এর মান কত? তো আমরা জানি যেহেতু এটা একটি একক ভেক্টর, তার মানে এই পুরাটার মান হচ্ছে 1। অর্থাৎ এই পুরাটার মান যদি আমরা 1 ধরি, এটা যদি একটা ভেক্টর হয়, এই ভেক্টরের মান কি 1 একক। অর্থাৎ এটা যদি, এটা হচ্ছে ভেক্টর, এটা একটা ভেক্টর, এই ভেক্টরের মান হচ্ছে 1 একক, তার মানে ইকুয়াল টু 1। তো এটার মান কিভাবে বের করব? একটা রুট ওভার দিব, এরপর সবগুলো স্কোয়ার করে দেব। 1/2 স্কোয়ার প্লাস 1/2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 1। এরপর হচ্ছে রুট ওভার 1/4 প্লাস 1/4 প্লাস
বি স্কোয়ার ইকুয়াল টু 1। তারপর হচ্ছে এই দুইটা যদি আমরা লসাগু নিই 4 আর 4, তাহলে 4 উপর থাকবে 1 2। যদি আমরা লসাগু নিই তাহলে 4 1 + 1 = 2 প্লাস বি স্কোয়ার। যদি আমরা স্কোয়ার করে দিই দুই পাশে, তাহলে থাকে 1/2 প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 1। এরপর বি স্কোয়ার ইকুয়াল টু 1 - হাফ। একের থেকে যদি আমরা হাফ বিয়োগ দিই তাহলে কিন্তু হাফই থাকে। এরপর বি হচ্ছে প্লাস মাইনাস √1/2, অর্থাৎ এর আনসার হবে এ। এটা তারপর হচ্ছে এ একটি ভেক্টর হলে এর সমান্তরাল ভেক্টর কোনটা? অর্থাৎ আমরা জানছি যে যদি একটি ভেক্টরের একক ভেক্টর বের করতে বলে তাহলে কি করতে হবে, ওই ভেক্টর আর ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করতে হবে। দুই এ এর একক ভেক্টর হচ্ছে এটা ইকুয়াল টু তুমি এই ভেক্টর এবার হচ্ছে এই ভেক্টরের মান দ্বারা ভাগ, 4i - 6j প্লাস 12k। 4i - 6j প্লাস 12k। এটার মান বের করলে কি হবে? 4 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার। তাতে এখানে মাইনাস শেষ সাথে হোল স্কোয়ার এবং এখানে প্লাস। ফোর আই মাইনাস 6j প্লাস 12k। এরপর এই পুরাটা ক্যালকুলেশন করলে হয় 14। তো এখন যদি এই 14 দিয়ে সবগুলোকে আমরা ভাগ করে দিই, অর্থাৎ 4/14i মাইনাস 6/14j প্লাস 12/14k 2/7i মাইনাস 3/7i, আর এটা হচ্ছে 6/7k। এটাই হচ্ছে এর আনসার। অর্থাৎ এটা যেখানে থাকবে সেটাই থাকবে আনসার। এখন আমরা দেখব যে এ ও বি একটা ভেক্টর যদি হয়, তাহলে এই ভেক্টরের লব্ধি ভেক্টরের একক ভেক্টর কোনটা? আমরা জানি যে দেখে আসছিলাম যে লব্ধি ভেক্টর একক ভেক্টর বের করতে পারলে প্রথমে এই দুইটার যোগফল এই দুই যোগফলের মানের দ্বারা ভাগ করে দিতে হয়। তো প্রথমে আমরা এই দুইটার যোগফল বের করি। এ ভেক্টর যোগ বি ভেক্টর ইকুয়াল টু কত? এখানে 2, এখানে i ইকুয়াল টু হচ্ছে 3i।
প্লাস এখানে যে একটা যে দুইটা যে প্লাস এখানে একটাকে তার মানে 2 এবং এই ভেক্টরের মান কত? এই ভেক্টর a প্লাস b যোগফলের মান হচ্ছে √3 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার ইকুয়াল হচ্ছে 9 4 হচ্ছে 13 13 আর 4 17 অর্থাৎ √17। অতএব এখন আমরা কি দেখব? এখন একক ভেক্টর যদি আমরা এটা দেখে আসলাম, এটা ইকুয়াল টু কি যে a প্লাস b ভেক্টর ডিভাইডেড বাই a ভেক্টর প্লাস b ভেক্টরের মান ইকুয়াল টু 3i প্লাস 2j প্লাস 2k বাই √7। এটাই হচ্ছে আনসার। যদি এর বেশি চাই কোয়েশ্চেনে তাহলে সর্বোচ্চ এরকম দিতে হবে 17i প্লাস 2 বাই √17 j প্লাস 2 বাই √17। এটাই হচ্ছে আনসার। এখন আমরা দেখবো আরেকটা, সেটা হচ্ছে পি ভেক্টর এবং কিউ ভেক্টরের ভেক্টর দ্বয়ের উভয়ের উপর লম্ব দিকে একক ভেক্টর লম্ব দিকে। তো আমরা জানি যে লম্ব দিকে একক ভেক্টর বললে এই পি ভেক্টর এবং কিউ ভেক্টরের গুণফল এবং এই গুণফলের মান দ্বারা ভাগ করতে হয়। তো প্রথমে আমরা কি পি আর কিউ এর গুণফলটা বের করে নেব। পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর। তো পি ক্রস কিউ এর ভেক্টরের মান করতে হলে আমাদের নির্ণয়কে চলে যেতে হবে। তো প্রথমে আই জে কে আমরা লিখব, এরপরে কি করব? এরপরে এই যে একটা একটা করে লিখব। প্রথমে এই যে আয়ের নিচে কত? আয়ের সাথে আছে 2, প্রথমে লিখব 2 পি ভেক্টর এটা। এরপর হচ্ছে 6, তারপর লিখবো এই যে 6। তারপর জেতে কত? 2 লিখবে 2। এরপর হচ্ছে 3 এবং এখানে কত? এখানে হচ্ছে -1 লিখতে হবে, কারণ এর আগে মাইনাস আছে, -1। এরপর এখানে হচ্ছে -3। তো এখন আমরা যদি এর মান বের করি তাহলে হবে যে প্রথমে যদি আমরা i কে ধরি তাহলে এই সারি বাদ যাবে এবং এই সারি বাদ যাবে। প্রথমে এইটার যোগফল হবে এটার গুণফল মাইনাস এটার গুণফল। তো i ভেক্টর এই গুণফল কত? -6 মাইনাস কত? এখানে মাইনাস 3 প্লাস এরপর যদি জে ধরি, জে ভেক্টরও সেম, এই সারি বাদ যাবে এবং এই সারি বাদ যাবে, তাহলে গুণ হবে এই দুইটার মাঝে এবং এই দুইটার মাঝে। প্রথমে ঠিক আগের মতোই এখানে মাইনাস হবে, সরি সেটা উপরে লিখি। এখানে যদি আমরা লিখে দেই i ভেক্টর -6 মাইনাস এটা আমরা একটু বড় লিখে তাতে এখানে যদি দেখাই, প্রথমে যদি আমরা i নিই তাহলে কি হবে? এই সারি বাদ যাবে এবং এই সারি বাদ যাবে, গুণ হবে এই শুধু এইটুকুর মধ্যে। প্রথমে কি করব? এই দুইটা গুণ করে দেব, -6, এরপর হচ্ছে মাইনাস, এরপর এই দুইটা গুণ হবে, এই দুইটা গুণ করলে -3
এরপর প্লাস। তো আমরা জানি যে ম্যাট্রিক্সে আমরা জানছিলাম যে এইটা প্লাস এটা মাইনাস, সরি এইটা মাইনাস এটা প্লাস এটা মাইনাস, এবং এইটা প্লাস এটা মাইনাস, অর্থাৎ এই ক্রস শেপ, এই ক্রস শেপের বাইরে যতগুলো থাকবে সবগুলো হচ্ছে প্লাস। এরপর যদি আমরা জে ধরি, তাহলে জের সময় এই সারি মাঝের সারি বাদ যাবে এবং উপরের সারিটা বাদ যাবে, তাহলে গুণ হবে এই দুইটার মাইনাস এই দুইটা। তো এটার মাইনাস হচ্ছে -6 এবং এই দুইটার গুণ মাইনাস এই দুইটার গুণ কি -6 প্লাস কে। কে ভেক্টর কি, অর্থাৎ এই সারি বাদ যাবে এবং এই সারি বাদ যাবে। তো প্রথমে এই দুইটার গুণ হবে 3 দুগুণে 6, 3 দুগুণে 6 মাইনাস 6 দুগুণা 12 -12। এরপর যদি লিখে দিই আই ভেক্টর ইকুয়াল টু, এখানে কত মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ +3 -6 +3 প্লাস জে, সরি এখানে মাইনাস হবে, এবং এখানে মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস, অর্থাৎ -6 +12 প্লাস কে -6। এরপর যদি লিখি এটা বিয়োগ করলে হয়ে যায় -3i প্লাস, এখানে কত +6 হয়, প্লাসে মাইনাসে মাইনাস, তো -6 জে, আবার এখানে মাইনাস প্লাস মাইনাস -6 কে। তো ভালো করে যদি লিখে দিই -3i -6a -6, এটা হচ্ছে এই এই পি ক্রস কিউ এর গুণফল। পি ক্রস কিউ এর গুণফল কত, এখানে যদি আমরা লিখে দিই 3i -6a -6k, তাহলে এই a ক্রস b এর মান কত হবে, মান হবে কি এটা রুট ওভার করে দিলেই -3 স্কয়ার প্লাস -6 স্কয়ার প্লাস -6 স্কয়ার, মান কত হবে, সরি একটা জায়গায় ভুল হয়েছে, সেটা হচ্ছে এখানে মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ +6, তাহলে এটা হয়ে যাবে 0, তার মানে এটার কোনো অস্তিত্ব নেই, এটার কোনো অস্তিত্ব। এখানে হবে 9 + 36 ইকুয়াল টু হচ্ছে √45। তাহলে আমরা কি দেখলাম যে পি ক্রস কিউ এর মান কত হচ্ছে √45। এখন লম্ব বরাবর একক ভেক্টর কি, লম্ব বরাবর একক ভেক্টর হচ্ছে এটা ইকুয়াল টু a ক্রস b এর গুণফল এবং a ক্রস b এর মান। তোমরা যদি লিখে ফেলি সেটা হচ্ছে 3i -6a -6k, সরি এখানে এটা তো নাই, চলে গেছে, 3i -6k এবং নিচে থাকবে √45, এটাই হবে আনসার। তারপর আমরা দেখব যে XY তলে সমান্তরাল ও এই ভেক্টরের সাথে সমকোণে অবস্থিত একক ভেক্টর কোনটা, অর্থাৎ বলছে যে এখানের কোনো একটা
হচ্ছে একক ভেক্টর। যেহেতু একক ভেক্টর বলছে তার মানে এগুলার মান নিশ্চয়ই কত, এগুলার মান হচ্ছে ওই কি বলে এক। তো আমরা যদি এগুলার মান নির্ণয় করে ফেলি, অর্থাৎ প্রথমে যদি এইটার ধরি এ যদি মান ধরি, অর্থাৎ এই রুটটারে এখানে কত, এখানে হচ্ছে 1, এটাও 1। তো এই রুটটারে যদি আমরা পুরাটা দিই, এই 2 উপর না দিয়ে পুরাটার রুট দিই, তাহলে এটা হচ্ছে 1 স্কয়ার, 1 স্কয়ার, এটা হচ্ছে 2 স্কয়ার। অর্থাৎ এটাকে আমরা স্কোয়ার করে দিব এই পুরাটারে। অর্থাৎ এটার মান কত, এটার মান হচ্ছে 1, তার মানে 1 স্কোয়ার। এটার মান কত, এটার মানও কিন্তু 1, 1 স্কোয়ার ভাগ এটার মান কত 2, অর্থাৎ 2 স্কোয়ার। রুটের যদি 2 দিই তাহলে 2ই থাকে। এরপর কি, এরপর হচ্ছে রুট। কেন রুট? কারণ আমরা একটু আগে দেখে আসছি যে এই যে এগুলার যখন আমরা মান বের করি তখন স্কোয়ার দিয়ে রুট করি। ঠিক এখানেও যে এই একক ভেক্টরের মান কত 1, সেই জন্য 1 স্কোয়ার, যে এর কত মান কত 1 স্কোয়ার। তারপর হচ্ছে এটার মান কত, এটার মানও কিন্তু এটার স্কোয়ার করে দিলাম, এই যে স্কোয়ার। তো এরপর হচ্ছে রুট। তো এটার থাকলে কত, থাকলে কত, যদি এটাকে আমরা দিই 1 স্কোয়ার 1 প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 2, 2/2 কাটা দিলে এখানে কিন্তু 1 থাকে, অর্থাৎ এটার মান কিন্তু 1, অর্থাৎ আনসার এটা। কিন্তু এখানে একটা কিন্তু আছে। আর এরপর আরও দেখাই যে যদি বি দেখাই, অর্থাৎ এটার মান কত, এটার মান হচ্ছে 1 স্কোয়ার বাই 2, অর্থাৎ এর কিন্তু হাফ আসে, 1 আসে না, তার মানে এটা আনসার না। এরপর যদি সি দেখাই, সি কত 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, এখানে কত 1 স্কোয়ার বাই 48, কারণ এখানে রুট আছে, স্কোয়ার করে দিলে 48। এরপর হচ্ছে রুট, এখানে কত রুট। তো এটার করলে কত আসে 2/48, এটা সে আনসার। তার মানে এটা একক ভেক্টর না। তারপর যদি আমরা ডি দেখি, ডি হচ্ছে এখানে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, আর এটাকে যদি স্কোয়ার করি তাহলে 4, এখানে রুট কে যাবে, তার মানে 8 থাকবে, 8। আবার এখানেও কিন্তু 1, অর্থাৎ এখানে আনসার দুইটা, অর্থাৎ এর আনসার হবে এইটাও এবং এটার আনসার হবে এটাও। তো আমরা কি দেখলাম যে এগুলার যদি আমরা স্কোয়ার করে রুট করে দিই তাহলে এটা একক ভেক্টর পাই। তাহলে এই যে আমরা এই মানটা পাইছি, এটাও কিন্তু কি একটা একক ভেক্টর, এই যে আমরা জানলাম যে একক ভেক্টর। তো এইটাকে যদি আমরা সেম এই প্রসেস করি তাহলে কি এর মানটা আসবে 1। তো আমরা ট্রাই করে দেখি আসে না। প্রথমে কি এখানে মান কত 3 দিলাম, 3 স্কোয়ার। তারপরে এখানে কত -6 প্লাস -6 স্কোয়ার ডিভাইডেড বাই কত 45, 45-এর রুট কত 45 রুট। তো এখানে কত আসে দেখি, এখানে আসে হচ্ছে 9 যোগ 36/45 ইকুয়াল টু 45/45, এই যে হচ্ছে 1, অর্থাৎ এই যে 1 আসে বসছে, অর্থাৎ এটাও একটা একক ভেক্টর। তো এটা হচ্ছে একটা শর্টকাট টেকনিক, মনে রাখতে পারবো যে স্কোয়ার করে যদি বলে যে নিচের কোনটি একক ভেক্টর, তাহলে এই যে এই টেকনিক ইউজ করতে পারো সবগুলাতে। মানে এই যে অপশনে এটা দেওয়া আছে, তাহলে এই টেকনিক ইউজ করলাম, তো এই যে অথবা এই যার ইচ্ছা, যার যেভাবে সোজা সেভাবে করলাম। তো এটা কিন্তু একটা সহজ টেকনিক। এখন আমরা দেখব কোণ নির্ণয়।
প্রথমে দেখব যে দ্বিমাত্রিক স্থানাঙ্ক দ্বিমাত্রিক স্থানাঙ্কে আমরা জানি যে দুইটি অক্ষ থাকে, অর্থাৎ একটি হচ্ছে y এবং একটি হচ্ছে x। তো এখন যদি বলি যে x অক্ষের সাথে উৎপন্ন কোণ নির্ণয় করো, অর্থাৎ এটা যদি এর লব্ধি হয়, এবং এখানে একটা বিন্দু আছে x, y, এটা হচ্ছে থিটা x এবং এটা হচ্ছে থিটা y। তাহলে থিটা x টা কি হবে? থিটা x হবে যে tan ইনভার্স y বাই x, অর্থাৎ x অক্ষের সাপেক্ষে। আর যদি y অক্ষের সাপেক্ষে যদি বলে যে y অক্ষের সাথে উৎপন্ন কোণ কত, যদি y অক্ষের উৎপন্ন কোণ বলে অর্থাৎ থিটা y বলে, তাহলে হবে tan ইনভার্স x বাই y। যদি বলে x অক্ষের সাথে উৎপন্ন কোণ কত, তাহলে tan ইনভার্স এই y বাই x। আর যদি y অক্ষের সাথে বলে তাহলে tan ইনভার্স x বাই y। অর্থাৎ এই তো এরপর একটা লাইন আমরা মনে রাখবো, সেটা হচ্ছে যে এই যে x অক্ষের সাথে কোণ বের করে 90 ডিগ্রি থেকে বিয়োগ করলে y অক্ষের সাথে কোণ পাওয়া যায়। অর্থাৎ যদি ধরি যায় এটা x y অক্ষ এবং এখানে একটা বিন্দু আছে, সাথে এটা যোগ করে দিলাম এবং এই বিন্দুর মান হচ্ছে 1,√3। তো এই 1 হচ্ছে কার মান? এই 1 হচ্ছে x এর মান, অর্থাৎ y থেকে x এর দূরত্ব হচ্ছে 1 এবং এর √3 কার মান? √3 হচ্ছে y এর দিকে মান। এটা হচ্ছে কত? থিটা x, এটা থিটা y। এখন বলো যে x ও y অক্ষের সাপেক্ষে কোণ নির্ণয় করো। তো প্রথমে যদি আমরা x অক্ষের সাপেক্ষে করি যে থিটা x ইকুয়াল টু কত? tan ইনভার্স y বাই x। এখানে y কত? y হচ্ছে √3 বাই x, x কত? 1। তো এই tan ইনভার্স √3 মান কত? tan ইনভার্স √3 মান হচ্ছে 60 ডিগ্রি। তো আমরা কি জানছিলাম যে x অক্ষের মানের সাথে যদি 90 ডিগ্রি বিয়োগ করে দিই তাহলে যেটা বের হবে সেটাই হবে y অক্ষের মান। অর্থাৎ থিটা y কত? থিটা y হচ্ছে 90 মাইনাস 60 ইকুয়াল টু হচ্ছে 30 ডিগ্রি। এটাই হচ্ছে y অক্ষের মান। তো এখন যদি এই সূত্র দিয়ে বসাই তাহলে হবে থিটা y ইকুয়াল টু tan ইনভার্স x বাই y। x কত? x হচ্ছে 1 এখানে, তারপর y কত? y হচ্ছে √3। তো tan ইনভার্স 1/√3 মান কত? 30 ডিগ্রি।
এটাই হচ্ছে অ্যান্সার। তো এই যেভাবে ইচ্ছা করা যায় এভাবে বের করলে হলো। এখন দেখবো যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক, ত্রিমাত্রিক স্থানাঙ্ক অর্থাৎ তিনটি অক্ষ থাকবে, তিনটি অক্ষ। একটা হচ্ছে এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ এবং একটা জেড অক্ষ। এবং এক্স অক্ষের একক ভেক্টর হচ্ছে আই ভেক্টর, ওয়াই অক্ষের একক ভেক্টর হচ্ছে জে ভেক্টর এবং জেড অক্ষের একক ভেক্টর হচ্ছে কে ভেক্টর। তো আমরা যদি এ একটা ভেক্টর ধরি, একটা ভেক্টর কি এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে ভেক্টর, তাহলে এর মান কত? এর মান হবে রুট ওভার এক্স এক্স স্কোয়ার, সরি রুট ওভার এক্স রুট ওভার এক্স স্কোয়ার এক্স ধরি এক্স এ ওয়াই এবং এ জেড। মান কত? এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। তো এখন এখানে যদি বলে যে এক্স অক্ষের সাপেক্ষে কোণ নির্ণয় করো, তো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যদি বলে এক্স অক্ষের সাপেক্ষে কোণ নির্ণয় করো, তাহলে কি হবে? তাহলে হবে যে এক্স অক্ষের সাথে কোণ, এক্স অক্ষের সাথে কোণ কি? থিটা এক্স, থিটা সরি এই যেহেতু এক্স অক্ষের সাপেক্ষে বলছে অর্থাৎ এই এটা মানে এটাকে আলফা এক্স ধরতে হবে। আলফা এক্স ইকুয়াল টু হচ্ছে cos ইনভার্স এই যে ax অর্থাৎ ax ভেক্টর এবং এই ax এর মান। যদি বলে y অক্ষের সাথে কোণ, তাহলে আলফা y ইকুয়াল টু cos ইনভার্স ay বাই ay এর মান। এবং যদি জেড অক্ষ বলে জেড অক্ষের সাথে কোণ, তাহলে কি হবে? তাহলে হবে আলফা জেড ইকুয়াল টু cos ইনভার্স az বাই az এর মান। তো এখন যদি আমরা একটা কোশ্চেন দেখি, সেটা হচ্ছে এই ভেক্টরের এক্স ও ওয়াই অক্ষের সাথে কোসাইন নির্ণয় করো। তো কোসাইন মানে কোণ নির্ণয় করো, এই যে এই কজের যে মান এটাই হচ্ছে কোসাইন, কোসাইনের মান বলছে ওয়াই ও এক্স ও ওয়াই অক্ষের। তো এক্স ও ওয়াই অক্ষের সময় কি করতে হবে? ওই ভেক্টর ওই এবং এর মান প্রথমে নির্ণয় করতে হবে। সরি এখানে এ এক্স না, এটা এ এর মান হবে, অর্থাৎ এই পুরাটার মান দ্বারা ভাগ করতে হবে। তো প্রথমে আমরা এই পুরাটার মান বের করে ফেলব। ধরি এটা এ ভেক্টরের মান যদি আমরা নির্ণয় করি, তাহলে রুট ওভার 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 14। তাহলে কি বলছে? প্রথমে এক্স অক্ষে ও ওয়াই অক্ষের সাপেক্ষে প্রথমে যদি আমরা আলফা এক্স ধরি, তাহলে কি হবে? cos ইনভার্স ax, অর্থাৎ এই যে এটা ax কত? এই যে ax বাই, মানে এখানে হবে আয়ের শেষ সহগটা, অর্থাৎ এখানে হবে 2 আর নিচে কি হবে
নিচে হবে √14। তো এটাকে আমরা একটু ভাঙায় লিখতে পারি, সেটা হচ্ছে যে cos ইনভার্স √2 ইন্টু √2 7 ইন্টু √2, অর্থাৎ এই দুইটা আমরা আলাদা করে দিলাম। এরপর এটা এটা কাটে দিলাম, আনসার কি হবে cos ইনভার্স √2 বাই √7। এরপর হচ্ছে আলফা ওয়াই সেম cos ইনভার্স -3 বাই √14, এটাই হবে এর আনসার। এখন আমরা দেখব যে নতুন একটা জিনিস, সেটা হচ্ছে এই কি বলে এটাকে ভেক্টর যোজনের দৃষ্টান্ত, অর্থাৎ দুটি ভেক্টরের যোজন করে কি হয়। তো এর উদাহরণ হচ্ছে যে নৌকার গতি, চলন্ত গাড়িতে পড়ন্ত বৃষ্টি, পাখি ওড়া, এবং এই ভেক্টর যোজনের কারণেই বৃষ্টির সময় চলন্ত গাড়ির সামনের কাজ ভিজে কিন্তু পেছনের কাজ ভিজে না। এরপর দেখব যে ভেক্টরের বিভাজনের, তো ভেক্টর বিভাজনের ফলে কি হয়, ভেক্টর বিভাজনের দৃষ্টান্ত। ভেক্টর বিভাজনের দৃষ্টান্ত হচ্ছে গুণ টানা নৌকা, লন রুরালের গতি, সরল দোলক, পায়ে হাঁটা ইত্যাদি হচ্ছে এই ভেক্টর বিভাজনের দৃষ্টান্ত। তো কোশ্চেন আসতে পারে যে নিচের কোনটির ফলে কোনটি ভেক্টর বিভাজনের উদাহরণ, অথবা কোশ্চেন আসতে পারে যে নিচের কোনটি ভেক্টর যোজনের উদাহরণ। তো এগুলা মুখস্থ করে ফেলবো, খুবই সহজ কিছু। তো এবার আমরা দেখব যে লন রোলার সম্পর্কে। এখন আমরা দেখব যে লন রোলার যে টানার থেকে সেটা ঠেলা অপেক্ষা টানা সহজ, অর্থাৎ ঠেলা বেশি কঠিন। অর্থাৎ যখন এই যে এটা যদি আমরা একটা লন রোলার ধরি, এই পুরাটা যদি আমরা ঠেলতে যাই, অর্থাৎ যদি আমরা এইদিকে প্রেস করি, তাহলে অর্থাৎ এইদিকে কিন্তু আমরা বলটা দিতেছি, এদিকে বল দেওয়ার ফলে তার যে এই একটা তার বলটা যাচ্ছে নিচের দিকে, অর্থাৎ এই যে এই দিকে নিচের দিকে, অর্থাৎ নিচের দিকে বেশি এই অভিকর্ষ ত্বরণে টানতেছে নিচের দিকে বেশি, অর্থাৎ যখন এটা সামনের দিকে আগাবে তখন নিচের দিকে চাপ একটু বেশি অনুভব করবে, তখন সেটা এই চলতে একটু কষ্ট হয়ে যাবে। কিন্তু আমরা যখন টান দিই, অর্থাৎ এইভাবে টান দিই, তখন কিন্তু এর বলটা কিন্তু উলম্ব দিকে যাইতেছে, উপরের দিকে যাওয়ার ফলে যে এক ধরনের যে ওজনটা আছে, সেই ওজনটা অনেকটাই কমে যাইতেছে, যার ফলে এই টানাটা বেশি সহজ হয়ে যায়। আর
এই যে যখন এই থিটার মানটা কমবে, থিটার মানটা যত কমবে সেই সামনের দিকে তত তাড়াতাড়ি এগিয়ে যাবে, এবং এই যখন এই যে এটার কারণে কিন্তু এই যে এর মানটা যত কমবে এর আগায় যাওয়ার চলাচল করার তত বাড়বে। এরপর হচ্ছে যে এফ সাইন থিটা উপাংশের জন্য ঠেলা অপেক্ষা টানা সহজ। এই যে এফ সাইন থিটার জন্য ঠেলাটা কঠিন হয়ে যায়, কারণ এর কোণ যত কমবে, অর্থাৎ এই যে এই কোণটা যত কমবে এর মানটা কিন্তু তত বেড়ে যাবে, কারণ আমরা জানি সাইন জিরোটা না সরি এর কোণটা যত বাড়বে তত এর মানটা বেড়ে যাবে, কারণ আমরা জানি সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1 আর সাইন জিরোর মান হচ্ছে 0, অর্থাৎ এটাকে আমরা এর মাটি থেকে এর ডিস্টেন্স আমরা যত বাড়াবো এর তত বেশি বাড়তি হবে। এরপর হচ্ছে এই যে টানার ক্ষেত্রে কি এফ কস থিটা রোলারকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, এবং এই যে এটা হচ্ছে এফ কস থিটা। এই এফ কস থিটার কারণে, কারণ এই এফ কস থিটার মানটা, এই যে এফ কস থিটার মান যত কমবে, অর্থাৎ কোণের মানটা যত কমবে সেটা টানতে তত বেশি সহজ হবে, কারণ সাইন কস জিরোর মান হচ্ছে 1 আর কস 90 মান হচ্ছে 0, অর্থাৎ সে এদিকে কোণের মান যত কমবে টানতে তত বেশি শক্তি খরচ হবে। এরপর হচ্ছে টান অপেক্ষা ওজন কত বাড়ে, অর্থাৎ এই যে টানতাছি, এই যে এটাকে যদি আমরা টানতাছি, টানার ফলে তো আমরা একটা ওজন অনুভব করতেছি, তো এই যে এবং এই যখন এটাকে ঠেলা দিতেছি তখনও কিন্তু একটা ওজন অনুভব করতেছি। তো যখন আমরা টানি এই ওজনের থেকে এই যে ঠেলতাছি যে আমরা, এটার ওজন আসলে কতটুকু বাড়ে, এই যে যদি আমরা এই দুইটাকে বিয়োগ করে দিই, অর্থাৎ এমজি এফ সাইন থিটা মাইনাস এটাকে বিয়োগ করে দিই, তাহলে এই যে এটা কাটা যায়, তাহলে ওজন বাড়ে হচ্ছে 2f সাইন থিটা পরিমাণ। তো আশা করি আমরা এই পর্যন্ত বুঝতে পারছি। এখন আমরা লন রোলার এর একটা কোশ্চেন দেখবো যে কেমন কোশ্চেন আসে। সেটা হচ্ছে যে একটি লন রোলার ঠেলা বা টানার সময় তুমি এর হাতলে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে এত বল প্রয়োগ করছো, এটা টানা অপেক্ষিত সহজ, কারণ তখন এর ওজন কমে। তাহলে এর ওজন কত? অর্থাৎ যেহেতু বলছে টানা অপেক্ষাকৃত সহজ, তো আমরা দেখে আসছিলাম যে এই যে এই যে ঠেলা অপেক্ষা টানা সহজ কি কখন? এই যে যখন এফ সাইন থিটা। তাই এই যেহেতু এখানে কি বলছে যে টানা অপেক্ষাকৃত সহজ, তাহলে আমরা দিব এফ সাইন থিটা। এফ সাইন থিটা ইকুয়াল টু কি, যে এফ এর মান কত? এফ এর মান বল দেওয়া আছে 19.6 সাইন 30 সাইন 30 এর মান কত? সাইন 30 এর মান হচ্ছে হাফ, 19.6 ইন্টু 1/2 মানে 9.8 কেজি। সরি, এটা হবে নিউটন। যখন এটাকে আমরা কেজিতে নিব, তখন কেজিতে নিলে কি করতে হবে? নিউটন রে কেজিতে নিলে 9.8 দ্বারাই আবার ভাগ করে দিতে হবে, তাহলে হয়ে যাব কেজি, তার মানে এ কেজি। তো আনসার হবে 8। এখন আমরা দেখবো যে নৌকার গুণ টানা। নৌকার গুণ টানা বা ধরতে পারি যে আমরা ট্রলির হাতল ধরে যে টানা, সেটার ক্ষেত্রে কি এফ কস থিটা সামনের দিকে নিয়ে যায়, অর্থাৎ এই যেটা আনুভূমিক দিকে যে বলটা যাইতেছে সেটা এই নৌকাটাকে সামনে নিয়ে যাবে। অর্থাৎ যদি আমরা একটা ট্রলি ব্যাগ ধরি,
তাহলে এই যে এই দিকে যে বলটা যাবে, আনুভূমিক দিকে যে বলটা যাবে, সেটার কারণেই সেটা সামনের দিকে এগিয়ে যাবে এবং এফ সাইন থিটা পাড়ের দিকে নিয়ে যায়। অর্থাৎ এই যে এই উলম্ব দিকে বা লম্ব বরাবর যে বলটা যাইতেছে, এটার কারণে কিন্তু এই নৌকাটা পাড়ের দিকে যাবে এবং এই পাড়ের দিকে যাওয়াটা কি বৈঠা দ্বারা উপশম করা যায়, অর্থাৎ বৈঠা দ্বারা আটকায় দেওয়া যায় যে আমরা পাড়ের দিকে যাব না। এবার হচ্ছে গুণ যত লম্বা হবে থিটার মান তত কমবে, অর্থাৎ এই যে এটা হচ্ছে গুণ গুণ বা লব্ধি, অর্থাৎ লব্ধিটা যত বড় হবে তখন এই থিটার মানটা তত কমতে থাকবে আর নৌকা তত দ্রুত সামনের দিকে যাবে। কেন সামনের দিকে যাবে? নৌকা এই থিটার মান কমলে, কারণ আমরা জানি কজের মান যত কমবে তার মান কিন্তু তত বেশি, অর্থাৎ মান যত বেশি সে তত দ্রুত আগাবে এজন্য। আর এই গুণ যত ছোট হবে এই থিটার মানটাও তত বড় হবে, তো বড় হলে কজের মানটাও তত কমতে থাকবে, তখন নৌকা ধীরে ধীরে আগাবে। তো একটা নোট হচ্ছে যে পাখি বা মানুষ পথ চলার সময় এবং সাঁতার কাটার সময় প্রতিক্রিয়া বলের জন্য সামনের দিকে এগিয়ে যায়। অর্থাৎ এটা যদি একটা পাখি হয়, এটা হচ্ছে পাখির ডানা। পাখিটা যখন পিছনের দিকে ডানা নিতেছে তখন সে পিছন থেকে ডানা যখন সামনের দিকে নিতেছে তখন সে এই কি বলে এটাকে বাতাসকে সে একবার এই দিকে দিতেছে, একবার ওই দিকে নিতেছে। অর্থাৎ সে বাতাসকে পিছন দিকে যখন সে বল প্রয়োগ করে তখন সে সামনের দিকে এগিয়ে যায়, এবং যখন সে সামনের দিকে বল প্রয়োগ করে তখন সে পিছন দিকে যায়। এবং আমরা সাঁতার কাটার সময় দেখব যে আমরা যখন সাঁতার কাটার সময় হাত দিয়ে পানি পিছন দিকে নিয়ে যাই তখন আমরা সামনের দিকে যাব, এবং যখন এই পানিগুলোকে আমরা পিছন দিকে নিব সামনের দিকে ধাক্কা দিব তখন আমরা পিছন দিকে চলে যাব। তো এই ছিল নৌকার গুণ টানা। এখন আমরা কিছু সূত্র দেখব। 1 নাম্বার, ভেক্টরের বিনিময় সূত্র। 2 নাম্বার, ভেক্টরের সংযোগ সূত্র। 3, ভেক্টরের বণ্টন সূত্র। 4, হচ্ছে ভেক্টরের যোগ সূত্র। ভেক্টরের যোগ সূত্র। প্রথমে দেখবো যে ভেক্টরের বিনিময় সূত্র কি। বিনিময় মানে কি? অর্থাৎ আমি তোমাকে দিলাম, তুমি আমাকে দিলা, অর্থাৎ তোমাকে আমি একটা জিনিস দেওয়ার ফলে তুমি আমাকে একটা দিলে, মানে এক্সচেঞ্জ করলাম। এক্সচেঞ্জ করাই হচ্ছে বিনিময়। অর্থাৎ এ যোগ বি, এ যোগ বি এর বিনিময় ভেক্টর কোনটা? অর্থাৎ তারা একসঙ্গে হয়ে যাবে, সে আসবে এখানে এবং সে যাবে ওখানে, অর্থাৎ এ প্লাস বি। এটাই হচ্ছে ভেক্টরের বিনিময় সূত্র। এরপর হচ্ছে সংযোগ সূত্র। সংযোগ মানে কি? অর্থাৎ জুড়ে দেওয়া, একটার সাথে আরেকটা জুড়ে দেওয়া। তো যদি ধরি এ প্লাস বি প্লাস সি ভেক্টর, এর সংযোগ কোনটা? সংযোগ হচ্ছে যে এই প্রথমে এর সাথে জুড়ে আছে, তো আমরা এই একে বাদ দিয়ে সির সাথে আমরা জুড়াই দেন, লাগাই দেন, এই যে বি, তো একটা আছে পরে আরেকটার সাথে লাগাই দেন, এটাই হচ্ছে সংযোগ সূত্র। এরপর হচ্ছে বন্টন সূত্র। বন্টন মানে আমার কাছে একটা জিনিস আছে, আমি দুইজনের মাঝে আর সেটা ভাগ করে দিয়ে দিলাম, অর্থাৎ
তুমিও যা, তোমাকে যা দিলাম আরেকজনকেও তা দিলাম। তো এম হলো একটা খাবার, এ হলো ভাই, বি হলো বোন। তো এই বন্টন মানে কি, দুইজনের ভাগ করে দিলাম, অর্থাৎ ভাইয়েরও দিলাম সেম জিনিস, বোনরেও দিলাম সেম জিনিস, অর্থাৎ দুইজনই খুশি। তো এটা ছিল বন্টন সূত্র। এখন পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে নিচের কোনটা ভেক্টরের বন্টন সূত্র মেনে চলে, বা নিচের কোনটা ভেক্টরের সংযোগ সূত্র মেনে চলে, বা নিচের কোনটা ভেক্টরের বিনিময় সূত্র মেনে চলে। তো আমরা প্রথমে দেখবো যে বিনিময় মানে কি। বিনিময় মানে এক্সচেঞ্জ করবো, অর্থাৎ অর্থাৎ ভাইয়ের জায়গায় বোন চলে যাবে, বোনের জায়গায় ভাই চলে আসবে। আর সংযোগ সূত্র কি, অর্থাৎ এই যে প্রথমে এটা ভাই, এটা বোন, এটা কাজিন। তো এই যে প্রথমে এটা ধরি একটা বন্ধু, বেস্ট ফ্রেন্ড। তো প্রথমে ভাই বোন একসাথে আছে, এই বেস্ট ফ্রেন্ডটা আলাদা খাইতেছে, তারপরে ভাই আলাদা হয়ে গেছে, তারা দুজন বেস্ট ফ্রেন্ড একসাথে হয়ে গেছে। এটাই হচ্ছে সংযোগ, সংযোগ সূত্র, অর্থাৎ একজনের পরে আরেকজন লেগে গেছে। এরপর হচ্ছে বন্টন সূত্র, অর্থাৎ ভাই বোনের মাঝে একটা জিনিস আমরা ঠিকঠাক করে বন্টন করে দিলাম, সেটাই হচ্ছে বন্টন সূত্র। তো এখন আমরা দেখব ভেক্টরের যোগ সূত্র। ভেক্টরের 5টা সূত্র আছে যোগের। পাঁচটি সূত্র। 5টা সূত্র কি কি? 1 নাম্বার উপাংশ সূত্র, 2 নাম্বার সামান্তরিক সূত্র, 3 নাম্বার বহুভুজ সূত্র, 4 নাম্বার সাধারণ সূত্র, এবং 5 নাম্বার হচ্ছে ত্রিভুজ সূত্র। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে বর্গ সূত্র যোগ সূত্র নয়, অর্থাৎ এটা কোনো সূত্রই না, এটা আমাদের লোকমুখে প্রচলিত হয়ে গেছে। যাই তো, ভেক্টরের যোগ সূত্র কয়টা? 5টা। একটা হচ্ছে উপাংশ সূত্র, সামান্তরিক সূত্র, বহুভুজ সূত্র, সাধারণ সূত্র এবং ত্রিভুজ সূত্র। তো আমরা এখন এক এক করে সবগুলো সূত্র দেখব। প্রথমে আমরা দেখি যদি ত্রিভুজ সূত্র। ত্রিভুজ সূত্র, ত্রিভুজ সূত্র কি? ত্রিভুজ সূত্র হচ্ছে দুটি ভেক্টর, আর এগুলা বিবৃতিগুলাও আমরা মুখস্থ করে ফেলবো, ঢাকা ইউনিভার্সিটির রিটেন আসতে পারে। দুটি ভেক্টর কোন ত্রিভুজের সন্নিহিত বাহু দ্বারা একই ক্রমে মানে ও দিকে সূচিত করা হলে ত্রিভুজের তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে ভেক্টর দুটির লব্ধি নির্দেশ করে। তো আসলে এই সূত্র দ্বারা কি বুঝাইছে, এখানে লেখা অনেক হিবিজিবি, আমরা কিছুই বুঝি নাই।
আমি কি লিখছি আমি নিজেও বুঝি নাই, তো আমরা এখন বুঝি যে আসলে কি বোঝাইছে। যে এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজে প্রথমে দুইটা ভেক্টর কি একই দিকে যাবে, দুইটা ভেক্টর একই দিকে অর্থাৎ দিক একই, এবং অপর একটা ভেক্টর সেটা বিপরীত দিকে যাবে, এই যে বিপরীত দিকে, এটার কিন্তু দিক এক না, এটার সাথে এটা মুখোমুখি, এটার সাথে কিন্তু এটা মুখোমুখি, অর্থাৎ এটা দিক এক না। তো কি বলছে, এটা যদি এ হয়, এটা বি, এটা সি, তো তৃতীয় বাহুটার সমান যেটা বিপরীত দিকে আছে, অর্থাৎ এই যে এই তিনটা যোগফল হবে, এই দুইটা যোগফল হবে এই তৃতীয়টা অর্থাৎ যেটা বিপরীত দিকে আছে সেটার যোগফলের সমান, অর্থাৎ এ ভেক্টর প্লাস বি ভেক্টর মাইনাস সি ভেক্টর ইকুয়াল টু 0। যখন এই তিনটার মানই, তিনটা এর যোগফল অর্থাৎ এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর মান যদি 0 হয়, তখন সেটা সাম্য অবস্থায় থাকবে, অর্থাৎ এখানে মাইনাস না থেকে যদি প্লাস থাকে তাহলে এটা সাম্য অবস্থায় থাকবে। তো এখন আমরা যদি একটা কোশ্চেন দেখি, সেটা হচ্ছে যে চিত্রে পি কিউ এ ক্ষেত্রে নিচের কোনটি সঠিক। তো এখানে অনেকে দেখবো এটা দাগে এসে কোশ্চেন না দেখেই এটা দাগ মারছে, কারণ সে পড়ছে যায় তিনটার যোগফল 0, তো চিত্রের দিকে দেখায়নি। তো আমরা এখন চিত্রের দিকে দেখবো যে এই দুইটা কিন্তু সেম দিকে যাইতেছে, অর্থাৎ কিউ আর আর এর দিক সেম, কিন্তু পি হচ্ছে তাদের মুখোমুখি অর্থাৎ উল্টা দিকে, তাই কিউ আর আর এর যোগফল হবে পি এর সমান, অর্থাৎ কিউ আর আর এর যোগফল হবে পি এর সমান। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এরকম কোনো শর্ত এখানে নাই, তাহলে কি হবে, পি পি হচ্ছে পজিটিভ, তার মানে আমরা পি ওই পাশে নিয়ে যাই কিউ আর আর, কিউ যদি এই পাশে মাইনাস কিউ মাইনাস আর ইকুয়াল টু 0, অর্থাৎ আনসার হবে এ। তো আমরা একটু সাবধানে দেখে আনসার করব, যাতে এই সহজ এমসিকিউগুলো ভুল না যায়। তো এবার আমরা বহুপদ সূত্র লিখব। বহুপদ সূত্র, বহুপদ সূত্রে কি বলছে যে একাধিক ভেক্টর রাশিগুলোকে একই ক্রমে সাজিয়ে প্রথম ভেক্টরের পাদবিন্দু এবং শেষ ভেক্টরের রাশির শীর্ষবিন্দু যোগ করলে যে বহুভুজ পাওয়া যায় তার শেষ বাহুটি বিপরীত ক্রমে ভেক্টরগুলোর লব্ধির মান ও দিক নির্দেশ করে। কি বলছে এখানে আমিও বুঝিনি, চলো বুঝি দেখি কি বলছে। ধরি যে এটা এটা এগুলো হচ্ছে একটা ভেক্টর, এটা এ, এটা বি, সি, ডি, ই, অর্থাৎ এই কিছু অনেকগুলা ভেক্টরকে একসাথে সাজিয়ে প্রথম ভেক্টরের পাদবিন্দু এবং শেষ ভেক্টরের, এটা হচ্ছে শেষ ভেক্টর যেটা আসবে, শেষ ভেক্টরের শীর্ষবিন্দু যোগ করলে, অর্থাৎ কি বলছে শেষ ভেক্টরের শীর্ষবিন্দু, অর্থাৎ এখানে হবে এটা এর পাদবিন্দু এবং প্রথম ভেক্টরের পাদবিন্দু এবং এটা হচ্ছে এর শীর্ষবিন্দু, অর্থাৎ এটা থাকবে উল্টা দিকে, এটা হচ্ছে এফ উল্টা দিকে, অর্থাৎ উল্টা দিকে থাকবে, এবং এই সবগুলা বাহুর যোগফল হবে এটার সমান, এবং এটা এই ভেক্টরটা এই পুরার লব্ধির মানটা এবং দিক নির্দেশ করে, অর্থাৎ এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর প্লাস ই ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর, এবং এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর প্লাস ই ভেক্টর মাইনাস এফ ভেক্টর ইকুয়াল টু 0।
এখন আমরা দেখব সামান্তরিক সূত্র। সামান্তরিক সূত্র ত্রিভুজ সূত্র দ্বারা প্রমাণিত। সামান্তরিক সূত্র কি বলছে, যে কোনো সামান্তরিকের একই বিন্দু থেকে অঙ্কিত সন্নিহিত বাহু দুটি যদি কোনো কণার উপর একই সময়ে ক্রিয়ারত দুটি ভেক্টর রাশির মান ও দিক নির্দেশ করে, তাহলে ওই বিন্দু থেকে অঙ্কিত সামান্তরিকের কর্ণই লব্ধির মান ও দিক নির্দেশ করে। অর্থাৎ কোনো সামান্তরিক একই বিন্দু থেকে অঙ্কিত দুইটি সন্নিহিত বাহু, অর্থাৎ এটা যদি একটা বিন্দু হয়, এইদিকে একটা বাহু দিলাম, এইদিকে একটা বাহু দিলাম, এই দুইটা দ্বারা অঙ্কিত বাহু কোনো কণার উপর নির্ভর করে একই সময়, অর্থাৎ একই কণার উপর ক্রিয়া করে, তাহলে ওই বিন্দু থেকে ক্রিয়া করে দুইটা মান ও দিক, তাহলে এই দুইটা হচ্ছে দুইটি ভেক্টর এই রাশিটার মান ও দিক নির্দেশ করে। তখন এই বিন্দু থেকে অঙ্কিত যে কর্ণ, অর্থাৎ এটাকে যদি আমরা এক্সপান্ড করি, যে অর্থাৎ এই যে এই রেখাটাকে আমরা এইদিকে নিয়ে আসলাম, অর্থাৎ এইটাকে ধরে আমরা এখানে নিয়ে আসলাম সেম এটা, এবং এইটাকে ধরে আমরা এখানে তুলে দিলাম, অর্থাৎ এই যে এখানে যে কর্ণটা তৈরি হবে, এই যে এই কর্ণটাই হলো এই কর্ণটাই হলো লব্ধি, এবং এই লব্ধিটাই মান নির্দেশ করে। আসলে এইটাই বোঝাইছে যে সামান্তরিকের দুইটা কর্ণ যদি সামান্তরিকের একই কণার উপর একই সময়ে যদি ক্রিয়ারত হয়, তখন এই দুইটা ভেক্টর রাশির মান ও দিক নির্দেশ করে, আর ওই বিন্দু থেকে অঙ্কিত কর্ণই হলো তার লব্ধির মান ও দিক নির্দেশ করে। অর্থাৎ এটা যদি আমরা কিউ ভেক্টর ধরি এবং এটা পি এবং এটা হচ্ছে আর, তাহলে পি এবং কিউ এর যোগফলই হচ্ছে তার লব্ধি। তো আশা করি এই পর্যন্ত আমরা সকলেই বুঝতে পারছি। যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই জানাবেন, আর কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবেন। তো আজকে এই পর্যন্তই, সামনে আবার দেখা হবে ভেক্টরের সেকেন্ড পর্বে। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।